স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমি দিশা। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ভারতীয় বিমান বাহিনী। সীমান্তবর্তী দুই রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তানের সাথে এই দুই রাজ্যের সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দেওয়া হয়েছে শুট অ্যাট সাইট অর্ডার। এদিকে ভারতের সব দলের সাথে কেন্দ্রীয় সরকারের বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা তুঙ্গে। ভারতের হামলার পর প্রতিশোধের আগুনে পড়ছে পাকিস্তান। অঙ্গীকার করেছে পাল্টা হামলার। সেই আশঙ্কায় সব রকম প্রস্তুতি নিয়েছে ভারত। পাকিস্তানের সাথে 1037 কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে ভারতের রাজস্থানের। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এ রাজ্যে। সম্পূর্ণ সিল করা হয়েছে সীমান্ত। সন্দেহজনক কিছু দেখলেই নির্দেশ দেওয়া হয়েছে শুট অ্যাট সাইটের। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে ব্ল্যাকআউট। পাঞ্জাবেও জারি হয়েছে হাই অ্যালার্ট। এই দুই রাজ্যের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আকাশপথে দফায় দফায় টহল দিচ্ছে বিমান বাহিনী। কার্যকর করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। নিষিদ্ধ গণজমায়েত, বন্ধ রয়েছে স্কুল। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিং করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে পেহেলগামের সন্ত্রাসী কাণ্ডের জবাবে কেন্দ্রীয় সরকারের পাল্টা পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় সব দল। বুধবার ভারত অপারেশন সিঁদুর পরিচালনার পর কাশ্মীর সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সীমান্ত সংলগ্ন কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনুর এলাকায় ব্যাপক গুলিবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। এ সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে লাহোরে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এর জেরে করাচি, লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের যুদ্ধ ঘিরে সীমান্ত পারের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তগুলোকে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। শূন্যরেখা সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। কৃষক, রাখাল, মাঝি সহ স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করে মাইকিং করেছে বিজিবি। একই সাথে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলোতে বাইসাইকেলে পেট্রোলিং করছে বিজিবির টহল দল। এদিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে বিজিবি 15 জনকে আটক করেছে। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও অন্তত শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তবে তাদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক আর কতজন বাংলাদেশের নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন এবং তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাতক্ষীরার 203 কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আর আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতিতে হস্তক্ষেপ করেনি। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। দুই দেশকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার এবং সংযম প্রদর্শন করার আহ্বান জানাই। আমরা আশা করি এই দুই দেশ এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুক যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। গত 5 দশকে বিশ্বব্যাপী এবং জাতীয় পর্যায়ে যে পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুটি কারণে ব্যতিক্রম। প্রথমত, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি এবং দ্বিতীয়ত, বাংলাদেশের সব অংশীদারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে দেশটি। তাদের রাজনৈতিক অবস্থান বাম, উদার বা ডান যাই হোক না কেন, বাংলাদেশ একতরফাভাবে চীনের সঙ্গে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিতে পারে। গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 14 মে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করা হয়েছে। দুদকের সেই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা এবং গুলশান 2-এ তার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ
খসরুজ্জামান এবং সর্দার মোশাররফ হোসেনকেও একই দিন হাজির হতে বলা হয়েছে। গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 15 এপ্রিল মামলা করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটুকু সক্রিয় হবেন তা তার স্বাস্থ্য এবং চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেটা তো ওনার সিদ্ধান্ত, ওনার চিকিৎসকরা কিভাবে পরামর্শ দেয় তার উপর নির্ভর করবে। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। দর্শক, আমরা আবারও ভারত পাকিস্তানের খবর জানবো। ভারত পাকিস্তান উত্তেজনার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় ভারতের পরিস্থিতি, সীমান্ত এলাকার অবস্থা এবং রাজনৈতিক দলের অবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, গতকালের পরেও কিন্তু এখনো পর্যন্ত মূলত পাঞ্জাব পুঞ্চ সেক্টর এবং কাশ্মীর সেক্টরে কিন্তু ক্রমাগত ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু গুলি বিনিময় চলেই চলেছে এবং ইতিমধ্যেই কিছুক্ষণের আগেই সর্বদল বৈঠক দেখেছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং সেখানে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এবং তাদেরকে জানানো হয়েছে যে সংঘর্ষ সিঁদুর এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম চলছে। সেনার তরফ থেকে বা ভারতীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে, প্রায় 100 বেশি জঙ্গিকে তারা মারা হয়েছে এই ঘটনার জেরে। তবে গতকালের পরে আজকে যে কাশ্মীর মূলত যে অঞ্চল নিয়ে বিবাদ, সেই অঞ্চল এবং একই সঙ্গে হচ্ছে পাঞ্জাব লাগোয়া সমস্ত অঞ্চলে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ, রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছে তাদের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীও কিন্তু কাজে লেগেছে। আমরা সকাল থেকে কাশ্মীর দপ্তরে যে ছবি ধরা পড়ছে, বিভিন্ন এলাকায় সেনা বাহিনী টহলের সঙ্গে সঙ্গে যে সমস্ত বর্ডার রয়েছে সেইখানেও কিন্তু নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং গুলির যে বিনিময় তা কিন্তু আজ সকালেও কিন্তু চলছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং শুধু সেইখানে না, ভারতের আভ্যন্তরীয় বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল সন্ধ্যেবেলায় যে সমস্ত সীমান্ত লাগোয়া রাজ্য রয়েছে তাদের সঙ্গে দেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কিন্তু মিটিং করা হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই মিটিং এ যোগ দিয়েছিলেন এবং কেন্দ্র সরকারের যে ভারতের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিশ্বনাথ। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে, এমনটাই আমরা জানছিলাম। এর আজ এসেছে বাংলাদেশের সীমান্তেও। আরো জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুর খান সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক নাইম। নাইম, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরকান সীমান্ত ফাঁড়ির সামনেই। আপনি জানেন যে মৌলভীবাজার জেলায় প্রায় 272 কিলোমিটার এলাকা কিন্তু সীমান্ত রয়েছে। 5টি উপজেলাতে কিন্তু সীমান্ত এলাকাগুলো রয়েছে। এসব সীমান্ত দিয়ে গতকাল থেকেই কিন্তু ভারত থেকে একটি পুশব্যাকের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম। সর্বশেষ বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা 15 জনকে আটক করতে সক্ষম হয়েছেন। এছাড়া আরও অনেকেই কিন্তু আটক হয়েছেন এমনটা গুঞ্জন রয়েছে, তবে পুলিশ কিংবা বিজিবির পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু বিজিবি তাদের টহল সীমান্ত এলাকায় বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পুলিশের একটি নির্দেশনা রয়েছে যে পুলিশও সীমান্ত এলাকায় কাজ করবে। তো এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজার থেকে সীমান্তের সর্বশেষ তথ্য। নাইম, ধন্যবাদ আপনাকে। ইফটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের ট্রিপল মার্ডার মামলায় 3 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 এর বিচারক মাসুদ করিমের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার 10 আসামিকে খালাস দিয়েছেন বিচারক। এ নিয়ে রাষ্ট্র এবং আসামি পক্ষ অসন্তোষ জানিয়ে বলেন উচ্চ আদালতে আপিল করবেন তারা। তবে রায়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবার। 2021 সালের 24শে মার্চ মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে ইফটিজিং
লিজিংকে কেন্দ্র করে সালিশ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আওলাদ হোসেন মিন্টু, সাকিব এবং ইমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনার 2 দিন পর 26শে মার্চ নিহত মিন্টুর স্ত্রী খালেদা আখতার মামলা করেন। মামলার 4 বছর পর 2024 সালের 17 সেপ্টেম্বর 18 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করলে বিচার শুরু হয়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিরাজগঞ্জে। তাঁতশিল্পের সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। এই জেলায় রয়েছে সমস্যা, সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন সিরাজগঞ্জে। আমরা এখন জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তার কাছে জানার চেষ্টা করব কি কি সংকট রয়েছে এবং কি কি সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যদি জানতে চাই এই জেলায় কি কি সংকটগুলো রয়েছে, একসময় এই জেলা ব্যবসায়িক পরিপূর্ণ ছিল, সেক্ষেত্রে কি কি সংকটগুলো তৈরি হয়েছে এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আসলে আমরা সিরাজগঞ্জের মানুষ, নদী ভাঙ্গন এলাকার মানুষ। যমুনা নদীর পাড়েই আমাদের বসবাস। প্রতি বছর উত্তর, পূর্ব এবং দক্ষিণ এলাকায় নদী ভাঙ্গনের কারণে এখানে বসতবাড়ি যেগুলি আছে সেগুলি নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং যে সমস্ত স্থাপনা সেগুলিও নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে সিরাজগঞ্জের মানুষ কিন্তু বেকারত্বের মধ্যে পড়ে যায় এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছুতেই এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয়। আমি আজকে আপনাকে বলতে চাই যে আমরা সিরাজগঞ্জের মানুষ বেকারত্ব থেকে, এই বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন যে সিরাজগঞ্জে কিন্তু কোনো শিল্প কলকারখানা নেই। 2টি শিল্প কল ছিল, একটি সিরাজগঞ্জ কওমি জুট মিল এবং একটি স্পিনিং মিল। সেটাও বিলীন হয়েছে, সেটাও ধ্বংস হয়েছে। সেটাও না থাকার কারণে সিরাজগঞ্জের মানুষ কিন্তু চর এলাকার মানুষ এবং নদী ভাঙ্গনের মানুষ অল্প শ্রমে তারা আয়ের উৎস খোঁজে, যার কারণে সিরাজগঞ্জে অটোরিকশা, ভ্যান রিক্সা এবং সিএনজি রিক্সা এইগুলি চালনের কারণে সিরাজগঞ্জ কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এই যানজটের কারণেও মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যায়। এটা একটি কিন্তু কারণ। আর আমি আপনাদেরকে বলতে চাই যে এখন কিছুটা নদী শাসিত হয়েছে এবং কিছুটা এখন কিন্তু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা বেশ কিছুদিন যাবৎ শুনেছি যে এখানে সিরাজগঞ্জে ইকোনমিক জোন হচ্ছে, এখানে প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানে আপনার শিল্প পার্ক অর্থাৎ বিসিক শিল্পনগরী হচ্ছে, সেখানেও প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তারপরে হচ্ছে আপনার, আমরা ইতিমধ্যেই শুনেছি বেবজার মাধ্যমে এখানে ইপিজেড একটি তৈরি হবে, সেই ইপিজেডের মাধ্যমেও অনেক মানুষের কর্মসংস্থান হবে। এটি একটি আশার আলো আমরা দেখছি, যদিও অনেক দিন হলো শুনছি। আমরা ইতিমধ্যেই শুনেছি যে ইকোনমিক জোনের প্রায় 70% কাজ সমাপ্ত। সেখানে যদি কলকারখানা স্থাপিত হয় তাহলে সিরাজগঞ্জের বেকারত্ব কিছুটার অবসান ঘটবে, এইগুলো যদি হয়। তো আমি বিষয়ে যদি জানতে চাই কি কি সম্ভাবনা রয়েছে এই জেলায়, সংক্ষিপ্ত করে যদি। জি, আমি তো বলেছি যে আমাদের কিন্তু রেলপথ রয়েছে, সড়ক পথ রয়েছে, নৌপথ রয়েছে। এই যে আপনার যে বিসিক, তারপরে আপনার ইকোনমিক জোন, যে যেগুলি হচ্ছে এগুলি সম্ভাবনাময় এবং ব্যবসা করার জন্য উপযুক্ত স্থান সিরাজগঞ্জে। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের যারা বিনিয়োগ করেন, বিশেষ করে আমার সিরাজগঞ্জের মানুষ যারা বড় বড় প্রতিষ্ঠান করেন, বিনিয়োগ করেন, তাদেরকে অনুরোধ করব যে তারা এই সিরাজগঞ্জের ইকোনমিক জোনে তাদের কলকারখানা স্থাপন করবেন, শিল্প যে বিসিক আছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে সিরাজগঞ্জের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বলছিলেন এখানে যে চেম্বার অব কমার্সের যে প্রেসিডেন্ট রয়েছেন সাইদুর রহমান বাচ্চু, তিনি বলছিলেন সিরাজগঞ্জ কিন্তু একটা ব্যবসায়িক হাব হিসেবে তৈরি হতে পারে সামনে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী বিকেল 5টায় আমরা অন্য কোনো এলাকা থেকে যুক্ত হব।
ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে কাজ করছে সরকার। ঢাকা ফিনান্সিয়াল ক্যাপিটাল আর চট্টগ্রামকে ট্রু কমার্শিয়াল হাব করা হবে বলে মন্তব্য করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রামের লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প ও বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে আনা হচ্ছে বাংলাদেশে। তাদের বিনিয়োগে বদলে যাবে অর্থনীতির চিত্র। ল্যান্ডলর্ড মডেলে ঝোঁকার পর থেকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েছে বিদেশি বিনিয়োগকারীরা। বে টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, নিউমোরিং কন্টেইনার এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর পরিচালনার ভার দেওয়া হচ্ছে বিদেশি অপারেটরদের কাছে। চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া চরে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস $80 কোটি বিনিয়োগ করবে। এছাড়া বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প বে টার্মিনাল নির্মাণে $8 থেকে $10 বিলিয়ন বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার, যত এফিশিয়েন্ট, যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো, তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে। বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের অপার সুযোগ তৈরি হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। টার্মিনাল 1 যেটা পিএসএ সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কম্পিট করে আসতে পারে। প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভ্যাটিকানের নতুন পোপ নির্বাচনের ভোটাভুটি আবারও অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভে প্রথম দফা ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এর অর্থ পোপ নির্বাচিত হয়নি। ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিতে এর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোমে এসে উপস্থিত হয়েছেন 133 জন কার্ডিনাল। সিস্টিন চ্যাপেলের ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে বহির্বিশ্বের সব যোগাযোগ। প্রথম দফার ভোট প্রক্রিয়া চলার সময় বিশ্বের চোখ ছিল সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে। কালো ধোঁয়া বের হওয়ার পরপরই সবাই নিশ্চিত হয়ে যায় পোপ নির্বাচিত হয়নি। বুধবার একবার ভোট হলেও এরপর কার্ডিনালরা দিনে 4 বার পর্যন্ত ভোট দিতে পারবেন। ফলে নতুন করে আরেক দফা ভোট হতে চলেছে আজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 5 জন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদি খানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সের চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও 7 জন। আহতদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়। তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে। দর্শক, এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির পাশাপাশি মৎস্য খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা। রাজধানীতে ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে ইনোভেশন শোকেজিং এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা গেলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব। মাসের প্রথম রবিবার ছাড়া মামলা হালনাগাদের আবেদন গ্রহণ করা হবে না বলে আইনজীবীদের সাফ জানিয়ে দিয়েছে আপিল বিভাগ। বিচার প্রার্থীদের আপিল বিভাগের এক এজলাসে হাজির না করতে আইনজীবীদের নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চ এসব সিদ্ধান্তের কথা জানায়। গত 4 মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং 20 জনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন। পূর্ব সুন্দরবনের ঢাংমারি খালের ওলার বারানি এলাকা থেকে নৌকাসহ 42 কেজি মাংস জব্দ করেছে বন বিভাগ। চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে নৌকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে অভিযান চালায় বনরক্ষীরা। এ সময় ধাওয়া করলে নৌকা ফেলে পালিয়ে যায় শিকারীরা।
জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি এবং রূপরেখার আরও জনকল্যাণমুখী করার লক্ষ্যে চট্টগ্রামে 2 দিন ব্যাপী সেমিনার এবং তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নগরীর বিভিন্ন বিএনপির দলীয় কার্যালয়ের নসিমন ভবনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা জানান। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগ সহ 3 দফা দাবিতে লং মার্চ করেছে ছাত্র এবং জনতা। সকালে 4 বন্দর পয়েন্ট থেকে লং মার্চ শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভে কোটায় নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা।